আমি ফারদিন খান আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে স্টার নিউজ লাইভে। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন আজ বাজেট ঘোষিত হবে, সেটি নিয়ে আমাদের স্টার নিউজের বিশেষ আয়োজন রয়েছে এবং এই পর্যায়ে বাজেটের বিস্তারিত সমস্ত খবরাখবর জানতে আমরা আমাদের বাজেট স্টুডিওতে চলে যাব। সেখানে আছেন সহকর্মী তামজিদ আহমেদ। ফারদিন, আপনাকে ধন্যবাদ। আসছে আগামী অর্থ বছরের বাজেট, টানামুখী চ্যালেঞ্জ নিয়ে আজকে অর্থমন্ত্রী উত্থাপন করবেন তার প্রথম বাজেট। আমির খুসরু মাহমুদ চৌধুরী চেষ্টা করছেন সাধারণ মানুষকে স্বস্তি দিতে এবং সেই বাজেটের খবর জানাতে তামজিদ আহমেদ আছে আপনাদের সাথে। জানাবো বাজেট 2026-27 খবর। দর্শক, আজকেই কিন্তু বাজেট উত্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আমির খুসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশের ইতিহাসের 55তম বাজেট এবং বিএনপি সরকারের এবার ক্ষমতায় আসার পর প্রথম বাজেট। অনেক চ্যালেঞ্জ, অনেক প্রশ্ন কিন্তু মানুষের মনের মধ্যে। সরকার বাজেটের মধ্যে কি চমক নিয়ে আসছে সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের ভোগান্তি, সাধারণ মানুষের কষ্ট ঠিক কতটা লাঘব হতে পারবে এই বাজেট নিয়ে বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। প্রথমেই যদি বাজেটের আকার নিয়ে কথা বলি, 9,38,000 কোটি টাকার বিশাল বড় একটা বাজেট কিন্তু বিএনপি সরকার দিতে চলেছে এবং বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ বাজেট। এবং প্রতি বছরই আমরা চেষ্টা করি যে দেখি যে রাজনৈতিক সরকারগুলো একটু বড় বাজেট দেওয়ার চেষ্টা করে এবং বিএনপি সরকার কিন্তু গত অর্থ বছর থেকে অন্তর্বর্তীর যে বাজেট ছিল সেটা থেকে অনেকটাই বেশি বাজেট কিন্তু এবার উত্থাপন করতে চলেছে। এবং এই বাজেট কিন্তু বর্তমানে যে আমাদের সংশোধিত দেশজ উৎপাদন জিডিপি তার কিন্তু প্রায় 14% কাছাকাছি। বর্তমানে জিডিপি রয়েছে 7,80,300 কোটি টাকা এবং অর্থনীতিবিদরা বলছেন যে এইটা একটু চ্যালেঞ্জ হতে চলেছে এত বড় বাজেট আসলে বাস্তবায়ন করা। এখন আমাদের অপেক্ষা সরকার কি করবে, কি পদক্ষেপ নেবে এই বাজেটটাকে উত্তোলন করার জন্য। এবার যদি একটু বাজেটের জিডিপি প্রবৃদ্ধির দিকে আগাই, সরকার পরিকল্পনা করছে বা সরকার আশা করছে যে 6.5% জিডিপির টার্গেট অর্জন করবে এবং এই টার্গেটটা গত বছর অন্তর্বর্তী সরকারের সময় কিন্তু 5.5% ছিল এবং বিশ্বব্যাংক এবং IMF দুইটা বিশ্ব সংস্থাই কিন্তু বলেছিল যে এই টার্গেট অর্জন করা সম্ভব হবে না এবং বিশ্বব্যাংকের মতে 4.6% বেশি জিডিপি প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে না এবং IMFও কিন্তু বলেছে 4.3% বেশি হবে না। তো সেই হিসেবে বলতে গেলে বিএনপি সরকার যে 6.5 অর্থাৎ 6.5% যে জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা দিচ্ছে সেটা বাস্তবায়ন করা বেশ অনেকটাই কঠিন হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একটু যদি মূল্যস্ফীতির দিকে তাকাই, বর্তমান মূল্যস্ফীতি 9.42% অর্থাৎ প্রায় 9.5% কিন্তু মূল্যস্ফীতি বর্তমানে রয়েছে। সরকার এই মূল্যস্ফীতিটাকে কমিয়ে 7.5% নিয়ে আসতে চাচ্ছে, অর্থাৎ আগামী অর্থ বছরে এক বছরের মধ্যে মূল্যস্ফীতি কমিয়ে আনবে সরকার প্রায় 2%-এর মতো। 7.5% মূল্যস্ফীতি কমিয়ে আনা কিন্তু বড় একটা চ্যালেঞ্জ হতে চলেছে সরকারের সামনে। একদিকে রাজস্ব আদায় করতে হবে, অন্যদিকে নিত্যপণ্যের দাম থেকে অন্যান্য পণ্যের দাম কমাতে হবে, তাহলে মূল্যস্ফীতি কমে আসবে। তো সব মিলিয়ে একটা বড় চ্যালেঞ্জ, কি অপেক্ষা করছে সেটাই এখন দেখার বিষয়। এবার যদি বাজেট ঘাটতির দিকে তাকাই, 9,38,000 কোটি টাকার একটা বিশাল বড় বাজেট সরকার দিয়েছে এবং পুরোটা বাজেট কিন্তু সরকার একার পক্ষে দেশজ সম্পদ থেকে কিন্তু আহরণ করা সম্ভব হবে না। তাই বাজেটের একটা বিশাল ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। সরকারের সক্ষমতা বলছে 6,95,000 কোটি টাকা সরকার নিজস্বভাবে সংগ্রহ থেকে বা দেশজ খাত থেকে সরকার আদায় করতে পারবে এবং সেটা মোট বাজেটের 74%, প্রায় 25%-এর বেশি, প্রায় 26% পর্যন্ত কিন্তু বাজেট ঘাটতি রয়েছে এবং অর্থের পরিমাণে সেটা 2,43,000 কোটি টাকার বেশি কিন্তু বাজেট ঘাটতি রয়েছে। এবং সেই সাথে সরকারের ঘাড়ের উপরে যে বিগত সরকারের নেয়া ঋণ, সেই ঋণের বোঝা কিন্তু রয়েছে, সুদ কিন্তু পরিশোধ করতে হবে। সুদ বাবদ এই অর্থ বছরে 1,27,000 কোটি টাকার বেশি কিন্তু সরকারকে সুদ পরিশোধ করতে হবে। এইবার যদি এই যে 2,43,000 কোটি টাকার বাজেট ঘাটতি, এই বাজেট ঘাটতি আসলে সরকার কিভাবে আদায় করার চিন্তা করছে সেই দিকটা যদি একটু তাকাই, অভ্যন্তরীণ
উৎস অর্থাৎ দেশের বিভিন্ন উৎস থেকে কিন্তু সরকার 1,27,000 কোটি টাকা আদায় করার চিন্তা ভাবনা করছে এবং এই ঘাটতি বাজেটের অর্থ কিন্তু পুরোটাই একটা অনিশ্চয়তার মধ্যে থাকে। এটার কিন্তু কোনো নিশ্চয়তা কেউ দিতে পারবে না, এমনটা কিন্তু সন্দেহ করছে বা আশঙ্কা করছে কিন্তু বিশেষজ্ঞরা। এবং যখন অভ্যন্তরীণ খাত থেকে কোনো সরকার অর্থ সংগ্রহ করার চেষ্টা করে, সব থেকে বড় চাপটা যায় হচ্ছে ব্যাংক খাতের উপরে। এবং বৈদেশিক উৎস থেকে সরকার 1,09,000 কোটি টাকা কিন্তু অর্জনের চিন্তা ভাবনা করছে। 1,09,000 কোটি টাকার একটু বেশি অর্জনের চিন্তা ভাবনা করছে এবং এটা কিন্তু বৈদেশিক ঋণের উপর অনেকটা নির্ভরশীল। একদিকে আইএমএফ থেকে ঋণ নিতে গেলে বিভিন্ন শর্ত আইএমএফ দিয়েছে, যেটা পূরণ করলে আমাদের জন্য বেশ কিছু সমস্যা তৈরি হতে পারে, এমনটাই মনে করছেন কিন্তু সরকারের পক্ষ থেকে। এবং অনুদান থেকে 5,000 কোটি টাকার বেশি, প্রায় 6,150 কোটি টাকা অনুদান থেকে সরকার পাবে, এমনটাই কিন্তু প্রত্যাশা করছে। এইবার যদি একটু বাজেটের যে সরকার 6,95,000 কোটি টাকা যে আদায় করার চিন্তা ভাবনা করছে, কোন কোন খাত থেকে কিভাবে আদায় করবে সেটা একটু আপনাকে জানানোর চেষ্টা করব। প্রথমেই সরকারের সবথেকে বড় যে আয়ের উৎস বা সবথেকে বড় যে রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান, সেটা হচ্ছে এনবিআর বা জাতীয় রাজস্ব বোর্ড। জাতীয় রাজস্ব বোর্ড কিন্তু সরকারের মোট রাজস্ব আদায়ের যে টার্গেট, সেটা 87% এনবিআর আদায় করে থাকে এবং সেটার পরিমাণ কিন্তু এবার 6,04,000 কোটি টাকা। এবং এনবিআর বহির্ভূত বিভিন্ন খাত রয়েছে, যেমন আমরা ভূমি কর দিয়ে থাকি, মোটরযানের উপরে কর দিয়ে থাকি, এই ধরনের কিছু এনবিআর বহির্ভূত খাত রয়েছে। সেখান থেকে কিন্তু সরকার আশা করছে যে 25,000 কোটি টাকার মতো রাজস্ব সরকার আদায় করতে পারে, যেটা মোট রাজস্বের 4%। এইবার যদি আরেকটা খাত রয়েছে, কর বহির্ভূত খাত রয়েছে, সেখানে কিন্তু 26,000 কোটি টাকা 66,000 কোটি টাকা সরকার আদায় করার চিন্তা ভাবনা করছে এই খাত থেকে। যেমন পাসপোর্ট ফি, ভিসা ফি সহ বিভিন্ন আমরা সরকারকে ফি দিয়ে থাকি, সেই ফি থেকে কিন্তু সরকার প্রায় 9% পর্যন্ত কিন্তু সরকার আদায় করতে পারে। এইবার যদি একটু এনবিআর রেভিনিউয়ের দিকে যাই, সেখানে অর্থাৎ এনবিআর এর উপরে যে টার্গেটটা দেওয়া হয়েছে 6,04,000 কোটি টাকার যে একটা বিশাল বড় রাজস্ব আদায়ের টার্গেট, এনবিআর এই টার্গেটটা কিভাবে অর্জন করবে বা কোন কোন খাত থেকে আদায় করবে? প্রথমে যেটা দেখতে পাচ্ছেন যে আয়কর 37%, অর্থাৎ ইনকাম ট্যাক্সের উপরে কিন্তু এনবিআর 37% পর্যন্ত কিন্তু নির্ভর করছে রাজস্ব আদায়ের জন্য। এরপরে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ভ্যাটের উপরেও কিন্তু 37% পর্যন্ত সরকার নির্ভরশীল, অর্থাৎ ভ্যাট এবং ইনকাম ট্যাক্স দুইটার উপরেই কিন্তু সব থেকে বড় এনবিআর এর টার্গেট রাজস্ব আদায়ের জন্য। এবং সব থেকে কম এবং কম হলেও কিন্তু একেবারে কম নয়, শুল্ক থেকে কিন্তু 26% পর্যন্ত রাজস্ব আদায়ের চিন্তা ভাবনা করছে। অর্থাৎ এনবিআর এর যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা যদি বাস্তবায়ন হয়, কারণ এ যাবৎকালে যত অর্থ বছর আমরা দেখেছি, প্রত্যেক অর্থ বছরেই এনবিআরকে টার্গেট দেওয়া হয়েছিল, এনবিআর সেই টার্গেট অর্জন করেছে এমন ইতিহাস কিন্তু দেখতে পাওয়া যায় না। তো এই 6,04,000 কোটি টাকার যে একটা বিশাল বড় টার্গেট এনবিআরকে দেয়া হয়েছে, এই টার্গেট আসলে কতটা বাস্তবায়ন সম্ভব হবে, এটাই হচ্ছে এখন দেখার বিষয়। তো দর্শক, আমরা চেষ্টা করেছি আপনাদেরকে মোটামুটি এ যাবৎকালে যতগুলো তথ্য আমরা পেয়েছি যে বাজেট কেমন হতে পারে, বাজেট কোন খাতে সরকার কিভাবে অর্থ আহরণ করতে পারে, সেই সব কিছুই কিছুটা হলে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। এইবার একটু আপনাদেরকে জানাতে চাই, আমাদের সহকর্মী যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে। এবার চলে যাব সহকর্মী মুন্নাফ রশিদের কাছে, তিনি আছেন সংসদ ভবন চত্বরে। বিকেলে শুরু হচ্ছে বাজেট অধিবেশন, এর আগে সংসদে হবে মন্ত্রিপরিষদ বৈঠক। এই বিষয়ে মুন্নাফের সঙ্গে আমরা সরাসরি যুক্ত হব। আশা করি মুন্নাফ আমাকে শুনতে পাচ্ছেন। মুন্নাফ, ওকে, মুন্নাফ আমাদের সঙ্গে অল্প কিছুক্ষণের মধ্যে যুক্ত হবে। মুন্নাফ যুক্ত হয়েছে আমাদের সাথে। মুন্নাফ, আজকে তো বাজেট উত্থাপন করা হবে এবং বাজেট অধিবেশন শুরুর আগে মন্ত্রী পরিষদের একটা বৈঠক হবে, এই প্রসঙ্গে কি তথ্য আছে আপনার কাছে? একটু বিস্তারিত জানাবেন আমাদের। আজকে যে দেশের 55তম বাজেট উপস্থাপন হতে যাচ্ছে, এই যে আমার পেছনে জাতীয় সংসদ, এই সংসদে, এবং তার আগে যে অর্থ আইন অনুযায়ী এই বাজেট উপস্থাপনের আগে একটি মন্ত্রিপরিষদ বৈঠক হয়, সেই বৈঠকটি ইতোমধ্যে চলছে। অর্থাৎ 10টার কিছুক্ষণ পরে সেই মন্ত্রিপরিষদ বৈঠক শুরু হয়েছে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে।
এবং সেই বৈঠকটি বাজেট অধিবেশনের ঠিক ঘণ্টাখানেক আগে, অর্থাৎ এই যে এখন যে ক্যাবিনেট বৈঠকটি চলছে এটি কমপক্ষে 3-3.5 ঘন্টা মতো চলবে। এই বৈঠকে মূলত বাজেট যেটি উপস্থাপন হতে যাচ্ছে 9,38,000 কোটি টাকার মতো যে বাজেটটি উপস্থাপন হতে যাচ্ছে সেটির নীতিগত অনুমোদন দেবে এবং এই যে ক্যাবিনেট বৈঠকে সেটির একটা অনুমোদন নিতে হয় আইন অনুযায়ী এবং সেটির কার্যক্রম চলছে। মূলত এখানে কি কি বিষয়গুলো বাজেটে উপস্থাপন করা হচ্ছে, কোন খাতে কত বরাদ্দ দেওয়া হচ্ছে, কোন বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং বিএনপি যেহেতু প্রথম 20 বছর পরে একটা বাজেট প্রণয়ন করতে যাচ্ছে এবং আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি অর্থমন্ত্রী হিসেবে প্রথম বাজেট পেশ করতে যাচ্ছেন, এদিকে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানেরও এটি প্রথম বাজেট। সেই জায়গা থেকে তাদের যে নির্বাচনী ইশতিহার রয়েছে সেই নির্বাচনী ইশতিহারে যে প্রতিশ্রুতিগুলো ছিল সেগুলো বাস্তবায়নের জন্য কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, কোন খাতে কত বরাদ্দ দেওয়া হচ্ছে, এসব বিষয়গুলো চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে এই মন্ত্রিপরিষদের বৈঠকে। এবং এখান থেকেই যদি কোনো ত্রুটি থাকে, যদি কোনো পরিবর্তন বা পরিবর্ধনের সুযোগ থাকে সেগুলোও কিন্তু এখানে একেবারেই বিশ্লেষণ হচ্ছে। এবং এই বৈঠকের পরে বিকাল 3টায় যে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, তার জন্য কিন্তু পুরো সচিবালয় সংসদ সচিবালয় প্রাঙ্গণ কিন্তু একেবারে প্রস্তুত রয়েছে। বিশেষ করে আমি যদি বলি যে বাজেট শুরুর আগে যে ধরনের প্রস্তুতি থাকার কথা স্বাভাবিকভাবে সেগুলো নেওয়া হয়েছে। বাজেটে এবার কিন্তু বেশ কিছু নতুন কর্মসূচি আনতে যাচ্ছে তাদের, যে আমি যে বলছিলাম নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী। আপনি নিশ্চয়ই কিছুক্ষণ আগে আপনার যে প্রেজেন্টেশন ছিল বাজেট বিষয়ক, যে আপনি তথ্যগুলো জানাচ্ছিলেন দর্শকদের, সেখানেও বেশ কিছু তথ্য আপনি দিয়ে দিয়েছেন। তারপরে একটু বিষয় একটু জানাতে চাই যে এই আগামী অর্থ বছরে যে বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি কিন্তু নির্বাচনী ইশতেহারে যে প্রতিশ্রুতি ছিল বিএনপির সামাজিক কর্মসূচির আন্ডারে, সামাজিক কর্মসূচি বা সামাজিক সুরক্ষা খাতের মধ্যে নতুন 5টি কর্মসূচি নিতে যাচ্ছে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ আরও বেশ কিছু, যেমন জুলাই অভ্যুত্থানে যারা আহত এবং নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের পরিবারকে সহায়তার জন্য কিছু বরাদ্দ থাকবে। এর পাশাপাশি ইমাম, মুয়াজ্জিন সহ ধর্মীয় যেসব উপাসনালয় রয়েছে সেসব জায়গায় যারা কর্মে নিয়োজিত থাকেন তাদেরকেও এই সরকার বা আগামী অর্থ বছরে বিশেষ বরাদ্দের মধ্যে আনছেন। তো সেই বিষয়গুলো খুব গুরুত্ব পাচ্ছে এবং সেই জন্য কিন্তু এই নতুন 5টি কর্মসূচি বিএনপি সরকার নিতে যাচ্ছে। সেই 5টি কর্মসূচিতে প্রায় 15,000 কোটি টাকার মতো বেশি বরাদ্দ লাগবে এবং সেই খাতে খরচ হবে। এবং আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে ইতোমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি যে বাজেটে সামাজিক সুরক্ষা খাতে 1,45,000 কোটি টাকার মতো বরাদ্দ ইতোমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি যে এটি পাস হতে যাচ্ছে এবং সেখানে গত যে চলতি অর্থবছরে যেটি রয়েছে তার থেকে প্রায় 20-25,000 কোটি টাকার মতো বেশি। অর্থাৎ সামাজিক সুরক্ষা খাতকে এই সরকার, বিএনপি রাজনৈতিক সরকার, তারা আসলে একটি গুরুত্ব দিচ্ছেন এবং যেহেতু পিছিয়ে পড়া জনগোষ্ঠী, দরিদ্র এবং অন্যান্য যেসব মানে খেটে খাওয়া মানুষ রয়েছেন, নিম্ন শ্রেণীর মানুষ, তাদেরকে অর্থনীতির মূল ধারায় আনার জন্য তাদের যে লক্ষ্য ছিল নির্বাচনী ইশতেহারে, সেই বিষয়গুলো কিন্তু তারা গুরুত্ব দিয়ে এই যে সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়িয়েছেন। তবে এখন পর্যন্ত এই যে বৈঠকটি চলছে, বৈঠকের পরে যখন 3টায় সংসদ অধিবেশন শুরু হবে তারপরে বিস্তারিত আরও তথ্য আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। তামজিদ। ধন্যবাদ মুন্নাফ, আপনার সঙ্গে আবারও আমরা যুক্ত হব আশা রাখছি। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মুন্নাফ রশিদ জাতীয় সংসদ থেকে। সেখানে মন্ত্রী পরিষদের বৈঠক চলছে এবং তারপরেই বাজেট উত্থাপন হবে। এবারে আরও কিছু তথ্য আপনাদেরকে জানাতে চাই। সেই বিষয় হচ্ছে, নতুন বাজেট যখন আসে সরকারের এবং তখনই কিন্তু মানুষের মধ্যে একটা প্রশ্ন জাগে যে কোন কোন পণ্যের দাম বাড়বে বা কোন কোন পণ্যের দাম কমতে পারে, কোন কোন পণ্যেতে কিছুটা স্বস্তি থাকবে মানুষের। প্রথমেই যে সুখবরটা আপনাদের জন্য আছে, ইলেকট্রনিক গাড়ি বা বৈদ্যুতিক গাড়ি বা মোটরসাইকেলের উপরে কিন্তু সরকার অনেক রকমেরই চিন্তাভাবনা করছে এবং বর্তমান সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন যে যেহেতু জ্বালানি সংকট ধীরে ধীরে আরও বাড়তে পারে ভবিষ্যতে, সেই চিন্তাভাবনা করে একটা দীর্ঘমেয়াদী একটু ইলেকট্রিক ভেহিকেলের দিকে বা বৈদ্যুতিক গাড়ির দিকে বাংলাদেশকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা তিনি করছেন এবং সেই ধারাবাহিকতার শুরুর পদক্ষেপটা কিন্তু এই অর্থ বছরে দেখা গিয়েছে।
কারণ কমানো হচ্ছে বৈদ্যুতিক গাড়ির অগ্রিম আয়কর, অর্থাৎ বৈদ্যুতিক গাড়ি থেকে যারা অগ্রিম আয়কর আগে নেওয়া হতো সেটা কিন্তু কমানো হচ্ছে। পাশাপাশি ইলেকট্রিক গাড়ি যদি আমদানি করা হয় সেখানেও কিন্তু শুল্ক কমানো হচ্ছে। অর্থাৎ সরকার চাচ্ছে যে কিছুটা স্বস্তি দেওয়ার জন্য মানুষকে। তো আপনি যদি চিন্তা করছেন যে ইলেকট্রিক গাড়ি আপনি কিনতে চান বা বৈদ্যুতিক গাড়ি আপনি কিনতে চান, সেই গাড়ির উপরে কিন্তু অনেকটাই সাশ্রয়ী কিন্তু করছে সরকার আপনার জন্য, আপনার পকেটের কথা চিন্তা করে। পাশাপাশি যেটা হচ্ছে স্থানীয় পর্যায়ে উৎপাদন যারা করতে চাচ্ছে বা যেসব প্রতিষ্ঠান বাংলাদেশে স্থানীয় পর্যায়ে ইলেকট্রিক গাড়ি বা ইলেকট্রিক মোটরসাইকেল উৎপাদন করতে চাচ্ছে, তাদের জন্য কিন্তু সরঞ্জাম আমদানিতে কিন্তু শুল্ক কমানো হচ্ছে। পাশাপাশি ফ্রিজ এবং এসি, যেটা এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন, ফ্রিজ এবং এসি যদি আপনারা কিনতে চান তাদের জন্য কিন্তু একটা সুখবর রয়েছে। ফ্রিজ এবং এসির ওপরে কিন্তু দেশীয় শিল্পকে সুরক্ষা দিতে দাম কমানোর চিন্তাভাবনা করেছে সরকার। অর্থাৎ শুল্ক রাজস্ব সব দিক থেকে চিন্তাভাবনা করতে গেলে দেশীয় উৎপাদিত ফ্রিজ, এসি এসবের দাম কিন্তু আগামী অর্থ বছরে কমতে পারে। এবং আমরা দেখেছি গত 1 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে গরম অনেক বেশি বেড়ে গিয়েছে। তাই যারা চিন্তা করছিলেন যে এসির দাম অনেক বেশি, কিছুটা যদি কম হতো এসি আমি কিনতে পারতাম বা বাসায় লাগাতে পারতাম, তারা কিন্তু এই অর্থ বছরে এই সুযোগটা কাজে লাগাতে পারেন। এসি বা ফ্রিজ কেনার জন্য এটাই আপনার সব থেকে ভালো সময়। এবং এই ধরনের ইলেকট্রনিক্সের সামগ্রী তৈরিতে কাঁচামাল যেগুলো রয়েছে আমদানি করা হয়, সেই কাঁচামাল আমদানিতেও কিন্তু শুল্ক ছাড় দেওয়ার চিন্তা ভাবনা করছে সরকার। এবং এসব শিল্পে থাকবে কর অবকাশ সুবিধা, অর্থাৎ সব দিক থেকেই দেশীয় উৎপাদনকারী যে ইলেকট্রনিক্স পণ্যগুলো রয়েছে, ফ্রিজ, এসি এবং ইলেকট্রিক ভেহিকেল যেগুলো রয়েছে, গাড়ি, মোটরসাইকেল, সব কিছুতেই কিন্তু সরকার একটু সাশ্রয়ের চিন্তাভাবনা করছে, মানুষের চিন্তাভাবনা করছে। এবং যেগুলো আসলে আমরা এই যাবৎকালে আপনি হয়তোবা চিন্তা করতে পারেননি, এই বছর অর্থ বছরে এই চমকগুলো কিন্তু সরকার দেওয়ার চিন্তা ভাবনা করছে। তো আমরা আরও খবর জানাবো, যেহেতু আজকে 3টার পর বাজেট উত্থাপন শুরু হবে, তখন আরও আপনাদেরকে বিস্তারিত জানাবো। এবং তার আগ পর্যন্ত কিন্তু প্রত্যেক খবরেই আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কি পণ্যের দাম কমছে এবং কি পণ্যের দাম বাড়ছে। আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আশা করছি। এই মুহূর্তে একটু আমরা যেতে চাই আমাদের সহকর্মী মাঝার মাহবুব যুক্ত হবেন আমাদের সঙ্গে। তিনি আছেন বিভিন্ন কর ছাড়ের যে প্রস্তাব আসছে সেই বিষয়ে আরও বিস্তারিত জানাতে। রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে তিনি যুক্ত আছেন, সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন তিনি। মাঝার, এই বড় দাগে কোন কোন খাতে কি ধরনের কর ছাড়ের প্রস্তাব করা হয়েছে এবং এর ফলে বিনিয়োগ এবং কর্মসংস্থানে কি পরিবর্তন আসতে পারে, এই বিষয়ে একটু বিস্তারিত জানাবেন আমাদের। তামজিদ, আজকে নতুন অর্থ বছরের নতুন সরকার নতুন বাজেট দিতে যাচ্ছে। সেইখানে এনবিআর কে কিন্তু 6,04,000 কোটি টাকার একটা বড় লক্ষ্যমাত্রা দেওয়া হবে আমরা যতটুকু জানি। যদিও পেছনের অর্থ বছরে 1 লাখ কোটি টাকার উপরে ঘাটতি রয়েছে, সেখানে নতুন করে আবার আরো 1-1.5 লাখ কোটি টাকার মতো রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা বাড়িয়ে দেওয়া এনবিআর এর জন্য বড় চ্যালেঞ্জ হবে। তবে সরকারের এখানে দুটো বিষয় কাজ করছে। এক হলো সরকার তার যে রাজনৈতিক ইস্তেহার, যেহেতু তার নতুন অর্থ বছরের নতুন বাজেট, সেখানে ব্যবসা বান্ধব, বিনিয়োগ বান্ধব এবং কর্মসংস্থানের দিকে কিন্তু তার নজর দিতে হচ্ছে। অপরদিকে এনবিআর বরাবরের মতোই যেটা বলে আসছিল যে নানান জায়গা থেকে তারা কর ছাড় তুলে নেবে, সেই জায়গাতে আসলে কঠোর অবস্থানে তো যাওয়া সম্ভব আপাতত দৃষ্টিতে যেটা দেখা যাচ্ছে যে সম্ভব হলোই না, বরঞ্চ আরো বেশ কয়েকটা জায়গাতে ছাড় দেওয়া হচ্ছে। তবে এনবিআর এইখানে কারিগরি দিকগুলো খুব বেশি বিবেচনা করে আসলে এমনভাবে কিছুটা জায়গাতে ছাড় দিয়েছে যেখানে খুব বেশি বড় আসলে যে তাদের রাজস্ব লস হবে বা লোকসান, রাজস্ব কমে যাবে আহরণ, এমনটাও না এনবিআর এর পক্ষ থেকে আমরা যতটা আসলে জানতে পেরেছি তাদের কাছ থেকে। কারণ তারা বলছে যে নীতিগত সহায়তায় তারা যেই বিনিয়োগ বান্ধব নীতিগত অবস্থানে রয়েছেন, বিনিয়োগ বান্ধব, ব্যবসা বান্ধব এবং কর্মসংস্থান তৈরিতে যেই জায়গাতে তারা নীতি গ্রহণ করছেন, সেইখানে যদি তারা আবার কমপ্লায়েন্স বা করের জাল বিস্তৃত করতে পারে, আবার তাদের যে ঘাটতির জায়গাটাতে শঙ্কা রয়েছে সেটা উঠে আসবে। এইখানে আসলে এনবিআর কে বড় একটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। আমি যদি আরেকটু ব্যাখ্যা করে বলতে চাই যে আগামী
যেই আজকে যে বাজেটটা দেওয়া হবে আগামী 5 বছরের জন্য একটা প্রগতিশীল কর ব্যবস্থার কথা এনবিআর কিন্তু প্রস্তাব দিয়েছে এবং আজকে যেটা সংসদে উত্থাপন করা হবে সেই জায়গাতে আসলে যারা নিম্ন শ্রেণীর যারা স্ল্যাবে যারা করদাতা রয়েছেন সেটাকে 5 বছরে ধাপে ধাপে 4.5 লাখ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা করা হবে। অপরদিকে 3 কোটি টাকার উপরে যারা আয় করবেন ধনীরা তাদের উপরেও কিন্তু 5% কর আরোপ করা হবে, সর্বোচ্চ 35%। অর্থাৎ একদিকে নিচের দিকে কমে গেলেও ওপরের দিকে কিন্তু বাড়ছে। সেই জায়গাতেও কিন্তু সরকার তাদের 10 বছরে অর্থাৎ 35 সালের মধ্যে কর জিডিপির হার বাড়ানোর যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে সেখানে আগামী 5 বছরের মধ্যে 10% অর্থাৎ 6.5% থেকে কিন্তু কর জিডিপির হার 10% নেওয়ার জন্য পরিকল্পনা করেছে। অপরদিকে এনবিআর বলছে যে তারা নানান জায়গাতে উৎসে কর, আবগারি শুল্ক বিভিন্ন জায়গাতে এবং বিভিন্ন পণ্যকে তারা নিত্য পণ্যের তালিকায় নিয়েছে, ছাড় দিয়েছে। সেইখানে তারা আবার ডিজিটালাইজেশনের মাধ্যমে সব ব্যবস্থাকে করের আওতায় আনার যে পরিকল্পনা নিয়েছে সেটা যদি বাস্তবায়ন হয় এই ক্ষতি পুষে যাবে, এমনটাই কিন্তু এনবিআর এর কর্মকর্তাদের কাছেও আমরা জানতে পেরেছি। তামজিদ, ধন্যবাদ মাঝহার। দর্শক, আমাদের সহকর্মী মাঝহার মাহবুব এনবিআর ভবন আগারগাঁও থেকে তার সামনে থেকে তিনি যুক্ত হয়েছিলেন এবং জানাচ্ছিলেন বাজেটে আসলে কি কি পণ্যের দাম কমার সম্ভাবনা রয়েছে, কি কি পণ্যের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। তো সব মিলিয়ে একটা চিত্র তিনি দেওয়ার চেষ্টা করেছেন। আমরা সময় সময় আপনাদেরকে আরও বিস্তারিত জানানোর চেষ্টা করব। দর্শক, আজকে কিন্তু বাজেট প্রসঙ্গে আলোচনা করব একজন আমন্ত্রিত অতিথির সঙ্গে, তবে সেটা একটা ছোট্ট বিরতির পর। দেখছেন স্টার নিউজ লাইভ, সঙ্গেই থাকুন। দর্শক, নতুন সরকারের প্রথম বাজেট কিন্তু আজকে, এবং সেই বাজেট নিয়ে নানামুখী চ্যালেঞ্জ রয়েছে। এনবিআর এর উপরে বড় টার্গেট রয়েছে। এই টার্গেট অর্জন এনবিআর করতে পারবে কিনা, সরকারের এত বড় বাজেট বাস্তবায়ন সম্ভব হবে কিনা, এবং যে বাজেট ঘাটতি রয়েছে সেই ঘাটতির অর্থের যোগান ঠিকভাবে হবে কিনা, এই সব বিষয় নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড অর্থাৎ এনবিআর এর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। আপনাকে স্বাগত আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ। শুরুতেই যে প্রশ্নটাতে আসতে চাই, কেমন হতে যাচ্ছে এই অর্থ বছরের বাজেট? আপনি এর আগে এনবিআর এর দায়িত্ব পালন করেছেন লম্বা সময়, এনবিআর এর উপরে এবারও একটা বড় টার্গেট। তো সব মিলিয়ে চিন্তা করতে গেলে বাজেট কেমন হতে পারে, কি সম্ভাবনা দেখছেন? আরও কয়েক ঘন্টা পরেই তো এটা উপস্থাপিত হবে। আগের থেকে যেটা বলা যায় প্রত্যাশা অনুযায়ী এটি একটি নতুন ধরনের বাজেট হবে। আমি মনে করি এটা দৃষ্টিভঙ্গি পরিবর্তনের বাজেট, অর্থাৎ গতানুগতিকভাবে আয় বা ব্যয় যে করা হবে তার চাইতে একটি নতুন ডিরেকশন। কারণ নতুন ডিরেকশানে উঠতে হবে এই কারণে যে প্রত্যাশা অনেক, ইকোনমি একটা অস্থির অচল একটা ভঙ্গুর পরিস্থিতিতে আছে। সেই অর্থনীতিকে সচল করতে হবে, ভঙ্গুরতা কাটাতে হবে। কারণ 3 বছর পরে আমরা আবার ওই যে গ্রাজুয়েশনে ওঠার জন্যে এটা প্রথম শর্ত, কিন্তু তো এই যে সুযোগটা সে সময়টা সেটার কাজ এখন থেকে শুরু করতে হবে। সেই জন্য এই বাজেটের ভিতরে 3টা জিনিস বিশেষভাবে প্রত্যাশিত থাকবে এবং সেটাই ঘোষিত হবে। সেটা হচ্ছে এই যে প্রথমে হচ্ছে ইকোনমিকে সচল করতে হবে যেভাবে হোক, কারণ ইকোনমি সচল হলেই কর্মসংস্থান হবে, কর্মসংস্থান হলে সকলের মধ্যে একটা পারচেজিং পাওয়ার গড়ে উঠবে, এবং পারচেজিং পাওয়ার গড়ে উঠলেই তখন জিনিসপত্র দ্রব্যমূল্যের যে ব্যাপারটা কষাঘাত সেটা ফেস করা তাদের জন্য সম্ভব হবে পারচেজিং পাওয়ার বাড়লে। এবং বাড়লেই তখনই অর্থনীতি যদি রোল করে সচল হয় তাহলে রেভিনিউ আসবে। 1, 2 হচ্ছে এই বাজেটে এটাই প্রত্যাশা থাকবে ব্যয়ের ক্ষেত্রে এবং আয়ের ক্ষেত্রে অবশ্যই একটা নতুন স্পিরিট বা থাকবে। ব্যয়ের ক্ষেত্রে কেমন, যেমন ব্যয় আমি বাজেট দিয়েছি বলি যে ওইটা ব্যয় করবো তা না, আমি দেখব যে ব্যয়টা করবো সেটা যেন ইকোনমিতে বিনিয়োগ হিসেবে যায়, বিনিয়োগ হতে হবে। অর্থাৎ ওই জিনিস দিয়ে ইকোনমিতে গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউস হতে হবে। আমি এমনি দিলাম না যে 25 টাকার বালিশ আমি 125 টাকা দেখিয়ে খরচ করলাম, বালিশ তো একটাই পাইলাম, এটা হবে না। আমার 125 টাকা যদি বাজেট করি তাহলে 5টা বালিশ হতে হবে, 125, 25 × 5 এইভাবে। অর্থাৎ গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউস হয়, ইকোনমিতে কর্মচঞ্চলা ফিরে আসে, কাজ হয়। সেইভাবে ব্যয়ের ব্যাপারে সতর্ক থাকতে হবে, বলতে হবে। এটা ব্যয় বাজেট দিয়েছি বলেই আমি ব্যয় করতে থাকলাম, ওদিকে টাকার খরচ ঠিক নাই, এটা না। আর দ্বিতীয় হচ্ছে রেভিনিউর ক্ষেত্রেও তাই,
এখানেও রেভিনিউ হয় না, গত কয়েক বছর হয় নাই বলে আপনি যেমন বলছেন যে এটা কি আসলে পূরণ করা কি সম্ভব হবে, মানে আপনি আপনি কেন সবাই এটা মনে করছে একটা নেগেটিভ একটা ধারণা দিয়ে, ও তো পারবে না, তো ওরে আপনি কেন এত বড় গোল দিতেই পারবে না আপনি জানেন, তারপরে ওরে বললেন তোমার 5টা গোল দিতে হবে, এটা বললেন কেন? এখানে কথা হচ্ছে যে ওকে পারতে হবে এই জন্যই যে এই অর্থনীতিতে একটা বিরাট বৈষম্য বিদ্যমান। এই বৈষম্য কমাতে না পারলে, এবং বৈষম্য কমানোর একটা অন্যতম পথ হচ্ছে যে কর নীতি, কর পলিসি, এইগুলোই। কারণ আমরা যদি ট্যাক্স জিডিপি রেশিওর এটা দেখি, তাহলে আমার ট্যাক্স জিডিপি রেশিও ইন অ্যান অ্যাভারেজ অন্যান্য দেশের তুলনায় বা তুলনামূলকভাবে প্রায় 14 থেকে 15% অফ জিডিপি হওয়ার কথা, কিন্তু আমরা ওই 7, 8 বা 7-এর নিচে এখানে অবস্থান করছি। আমি যদি 7ও ধরি আর ওদিকে আমার লক্ষ্যমাত্রা যদি থাকে বা হওয়া উচিত যদি হয় 15, তার মানে 8% অফ জিডিপি আমার ইকোনমিতে টাকা আছে, খরচ হচ্ছে, জিডিপি গ্রোথ হচ্ছে, কিন্তু আমার ট্যাক্স আসতেছে না। এই যে, এবং এটার মানে হচ্ছে 3টা কারণ। একটা হচ্ছে যে এইটা থাকা মানে বোঝায় যে অর্থনীতিতে একটা বড় বৈষম্য, আয় বৈষম্য রয়ে গেছে। কারোর কাছে প্রচুর টাকা আছে কিন্তু সে ট্যাক্সও দিচ্ছে না, কিছু করছে না। আরেকজন নিয়মিতভাবে সব কিছু ট্যাক্স দিচ্ছে, সেও ওই ইকোনমিতে তার থাকতে হচ্ছে। আপনি ফিক্সড ইনকামের লোক, আপনার 25 টাকার বেশি একটা ইলিশ মাছ কেনার সক্ষমতা আপনার নাই, আপনি বাজারে গেলেন, কিন্তু দেখা গেল আরেকজনের তার টাকার উৎস নিয়ে কোনো সমস্যা নেই, তার প্রচুর টাকা আছে, সে যে ওই একই ইলিশ মাছ 125 টাকা দিয়ে কিনে নিয়ে যাচ্ছে আপনার সামনের থেকে। আপনি ওই আমার বলার কিছু ছিল না, চেয়ে দেখলাম টাইপের একটা পরিস্থিতি। অর্থনীতি থেকে এই অবস্থাটা দূর করতে হবে, কমাতে হবে। আমি বলছি না যে কাল কি পরশুদিন এটা হয়ে যাবে, কিন্তু এই যে কর নীতি বা যেটা এবার জারি করা হচ্ছে বাজেটের ভিতরে, এই জিনিসগুলোকে করা হবে যে ওকে কর আনতে হবে, করের জাল বাড়াতে হবে। বহু লোক কর না দিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাকে আনতে হবে। আবার আনতে গেলে এরকম না যে ওকেও শরণাপন্ন হতে হবে, দায়িত্বশীল হতে হবে। আর এরও উচিত হবে এমন একটা পরিবেশ সৃষ্টি করা যেন ও কর দিতে উৎসাহী হয়, দায়িত্ব বোধ করে। আমি যদি এরকম একটা আইন কানুন দিয়ে ভয় ভীতি দেখিয়ে বা একটা করে, তখন তো দেখা যাবে যে নিরুৎসাহিত হবে। ওকে নিরুৎসাহিত করা যাবে না, ওকে উৎসাহিত করতে হবে কর দিতে। আর ওকে নিজেকেও উৎসাহিত হতে হবে। সেই উৎসাহিত করার নিয়মটা হচ্ছে সিস্টেম দিয়ে আমি তাকে বাধ্য করব। আপনি কর নীতির কথা বলছিলেন কয়েকবার, কর নীতির প্রসঙ্গে যদি আসি, অর্থমন্ত্রী ধারাবাহিকভাবে আগামী 5 বছরে কর নীতি দেবেন এমনটাই দেখা যাচ্ছে, এবং এটা অর্থনীতিতে বা বাংলাদেশি প্রেক্ষাপটে নতুন কিছু কিনা, এবং এটার কারণে বিনিয়োগে কি প্রভাব পড়তে পারে? খুব সুন্দর প্রশ্ন। বিষয়টা হচ্ছে কর নীতিটা আমরা তো এই যে অন্তর্বর্তীকালীন করের সময় আপনারা জানেন যে আমরা রিভিউ করেছিলাম, রিপোর্ট দিয়েছি, দুইটা কমিটি রিপোর্ট দিয়েছে। সেখানে কিন্তু ওই জিনিসটাই বলা হয়েছে যে কর নীতিটা আলাদা থাকবে। এনবিআরের লোক সে রেভিনিউ আর্ন করবে, তার কাজ বাস্তবায়ন করবে, কিন্তু নীতিটা আলাদা জায়গার থেকে হতে হবে। তা না হলে ওইটা ইনফ্লুয়েসড হয় না, ওটা ইম্প্যাক্ট হয় না আর কি। সেই জন্যেই যেটা উনি বলেছেন যে কর নীতি, এই এনবিআর থেকে কর নীতি বিভাগ আলাদা করা হলো, কিন্তু সেটা 14 দিনে হঠাৎ করে তৈরি করা যাচ্ছে না। ওখানে প্রাইভেট সেক্টর সকলের পার্টিসিপেশন, যারা এই বিষয়ে বিশেষজ্ঞ তাদেরকে আনতে হবে। তা আনতে গেলে আমাদের দেশের কর নীতির একটা বড় সমস্যা হচ্ছে এই ইনকনসিস্টেন্ট বা কন্টিনিউটি থাকে না। এখানেই উনি ওই নির্দেশ এটা বলেছেন যে এটা একটা কন্টিনিউটি থাকবে। আমি ধীরে ধীরে আমি একটা কর দেব, সেটা ধীরে ধীরে এইভাবে থাকবে, এবং 5 বছর মেয়াদি। 5 বছর কথাটা এই জন্যই যে বিনিয়োগকারী জানবে যে হ্যাঁ এইটার কর এই রেট, তাহলে ওনার বিনিয়োগের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে এবং তাহলে কাজ হবে। আমাদের এখন যেটা অনিশ্চয়তা থাকে, যেমন আজকে আপনি বললেন এই বিষয়ে কর 5%, আমি একজন বিনিয়োগকারী, আমি ওই 5% কর ধরে আমি একটা বিনিয়োগের প্ল্যান করলাম। পরের বছর আপনি যে এবার বললেন না ওটা এখন 4.5, তা আমার তো হিসেব ওলটপালট হয়ে যাবে। তারপরে বছর আপনি বললেন না ওটা 3, হ্যাঁ, এরকম না। তো সেই জন্যেই ওনারা যেটা আমরা ওই সাজেশনই দিয়েছি যে আপনার কর নীতির বিষয়টা আপনাকে আগের থেকে ফোরকাস্ট করে বলতে হবে যে আমি কিন্তু এইভাবে এটা বাড়াবো। যেমন এই যে করমুক্ত আয়ের সীমাটা 3.5 ছিল,
ওইটা 3.75 বলা হচ্ছে, পরের বছর আরেকটু এরকমভাবে। এরকম না যে হঠাৎ করে আমি এখন 3.5 থেকে 5 করে যাব বা 6 করে যাব, সেটা হবে না, হওয়া উচিত নেই। জন্য এখানে আমি একটু ক্লিয়ার করি ব্যাপারটা। অনেকে মনে করেন যে কর মুক্তির সীমাটা একটু কমে গেলে ওর অন্যদের সুবিধা হবে, প্রান্তিক তার সুবিধা হবে। আসলে কিন্তু না, এটা হচ্ছে কর মুক্তির সীমা যত বাড়াবেন তত যে লোক রেগুলার কর দেয় সে কিন্তু ওর থেকে বেরিয়ে যাচ্ছে, তারে আর ওই দিতে হচ্ছে না। তো ওই দিকটাও খেয়াল রাখতে হবে। আবার এই প্রান্তিক লোক যেন এই করের বাধা দ্বারা, কর দেওয়ার এই ভয়ের দ্বারা, সিস্টেমের দ্বারা ওনার যেমন প্রশাসনিক ব্যয় বাড়বে তেমনি এনারও বাড়বে। সেই জন্যই এবার আমরা আশা করছি এবার একটা করা হবে, ওই জায়গায় একটা মিনিমাম কর ছিল 5,000 টাকা দিতে হবে। আপনি কর আপনার হোক আর না হোক, আপনি টিন খুললে আপনাকে 5,000 দিতে হবে। এটা কিন্তু একটা জিনিস, কারণ আমি 5,000 কেন দেবো, আমার 5,000 হয়তো নাও হতে পারে কর বা সেই জন্যই ওইটা রিলিফ করে দিয়ে, ওইটা উঠাই দিয়ে আস্তে আস্তে বাড়ানো হবে। অর্থাৎ ইকোনমিটাকে কিন্তু একটা সহনশীল পর্যায়ে আনতে হবে। আমি হঠাৎ একজন আপনার 105 জ্বর হয়েছে বলেই আমি হঠাৎ করে আপনাকে এমন একটা ওষুধ দিলাম যেন 5 থেকে কমে জ্বর 1 আসে, হবে না। ওটা কিন্তু স্ট্রোক করতে পারবে ভদ্রলোক। তো সেই জন্যেই নিয়মটা হচ্ছে আস্তে আস্তে, এবং সেই ধারণাটা আগের থেকে দেওয়া থাকবে যে আমি কিন্তু এইভাবে বাড়াবো। তাহলে ওই বিনিয়োগকারীও সেইভাবে প্ল্যান করবে যে এইভাবে দেয়। আমাদের কর নীতি বা সব কিছুর ক্ষেত্রে, শুধু কর নীতি না, সকল ক্ষেত্রেই কিন্তু আমরা ওই কন্টিনিউটিটা বা কনসিস্টেন্সিটার দিকে খেয়াল রাখি না। খেয়াল না রাখার জন্যই কেউ ওইটা ফলো করতে পারে না। আজকে মনে করলো এই হবে, তারপরে আবার পরে এই যে এখন আমরা আবহাওয়ার যে বলি, বৃষ্টি বলে দেয় না 1 সপ্তাহ কী হবে টবে, এগুলো কিন্তু আগে বলতে পারতো না, এখন খুব ক্লিয়ারলি বলে দেয়। এই জন্যেই যে ওই চাষি আগের থেকে একটা ডিসিশন নিতে পারে যে সোমবারের দিন বৃষ্টি হতে পারে, অর্থাৎ অর্থনীতিতেও একটা হচ্ছে ফোরকাস্ট করে দিতে হবে, সরকারের পক্ষ থেকে একটা পূর্বাভাস দিতে হবে আগামী বছর কি হবে বা তার পরের বছর কি হতে পারে। সেই কথাটাই সেই অনুযায়ী হচ্ছে বিনিয়োগকারীরা আকৃষ্ট হবে। বিনিয়োগকারী না শুধু, সকল প্রান্তিক জনগণ, সকল লোক, ব্যবসায়ী কিংবা ইকবাল টাওয়ারের মালিক যিনি, সকলেরই জানা থাকা দরকার যে তার কি কি ডিসপোজেবল ইনকাম হবে বা থাকবে, তাহলে সে কিন্তু প্ল্যান করতে পারবে। সে যদি হঠাৎ করে জানে, যেমন আমরা এখন দেখছি ব্যাংকিং খাতে অনেকে টাকা জমা রেখেছে, মনে করেছে টাকা ওখান থেকে একটা আয় হবে, উনি আমার এই টাকাটা আরেক জায়গায় বিনিয়োগ করবেন, অর্থনীতি চলবে। এখন দেখতে পাচ্ছি যে সেই টাকা সব চলে গেছে। চলে যাওয়াতে আমার ভয় হচ্ছে যে আমি তো আর পাচ্ছি না, ফেরত পাচ্ছি না, আমার টাকা কি হলো। আর ওনার ব্যাংকেরও ভয় হচ্ছে টাকা তো নিয়ে গেছে, ফলে উনি আর বিনিয়োগ করতে পারছেন না। শিল্পওয়ালারা, মানে যারা শিল্প উদ্যোক্তা, সে টাকা পাচ্ছে না, ফলে গভর্নমেন্টকে এগিয়ে আসতে হচ্ছে। এই ধরনের একটা হজবরল পরিস্থিতি যাতে না হয়, সেই জন্যেই একটু আগের থেকেই একটা দেওয়া যে আমি এইভাবে করতে চাবো। আমি মনে করি এটা একটা নির্বাচিত সরকারের, এবং আপনি যেটা বললেন যে একটা দৃষ্টিভঙ্গিটাই ইম্পর্টেন্ট, একটা সহনশীলতা নিয়ে আসার কারণ দেখা যায় রাজস্ব বা এনবিআর এর প্রতি ব্যবসায়ীদের এবং সাধারণ মানুষের একটা ভয় আতঙ্ক কাজ করে। এই বিষয়টাকে শেষ করে দিয়ে মানুষকে একটা সহনশীল পর্যায়ে নিয়ে আসে এবং যাতে স্বেচ্ছায় মানুষ কর দেয়। আরেকটা প্রসঙ্গে আসতে চাই, বিভিন্ন খাতে বড় ধরনের কর ছাড়ের ঘোষণা আসতে পারে এমনটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে, এবং স্থানীয় শিল্প সুরক্ষার দিকেও সরকার নজর দেবেন বা অর্থমন্ত্রী নজর দেবেন এমনটাও প্রত্যাশা করা হচ্ছে। এবং নতুন কর্মসংস্থান বাড়াতে এই ধরনের বড় কর ছাড় কি ধরনের ভূমিকা রাখতে পারে? আমি তো প্রথমেই বলেছি যে এই বাজেটটি হবে একটি দৃষ্টিভঙ্গি পরিবর্তনের বাজেট। দৃষ্টিভঙ্গির প্রথমটাই কি, যে আমার অর্থনীতিকে সচল করতে হবে, সক্রিয় করতে হবে। অর্থনীতি সচল করতে গেলে দেখতে পাচ্ছি আমি যে ইকোনমিতে ওই ডিসিপ্লিন নাই। হ্যাঁ, এই যে যেমন কিছুক্ষণ আগে আমরা নীতির কথা বললাম, নীতি বেখাপ্পা, হঠাৎ করে বছরের মাঝখানে একটা এসআরও জারি করে দিয়ে বললো যে আপনার এত দিতে হবে। এটা তো আমি প্রস্তুত ছিলাম না, এরকম ধরনের না। এখানে একটা ডিসিপ্লিন ফিরিয়ে আনা দরকার, ফিরিয়ে আনা হবে। সেই আনতে পারলেই তখন ওই প্রয়োগ বা বাস্তবায়ন এগুলো সহজসাধ্য হবে। এবং এই সহজসাধ্যটার জন্যেই কিন্তু ওই যে অর্থনীতিকে সচল করার কথা বললাম, ওইটার জন্যই কিন্তু এই যে বেশ কিছু কর ছাড় বা ওই যে কস্ট অফ ডুইং বিজনেস কমানোর একটা পদক্ষেপ, বা এমনকি এইটা হলে পর অর্থাৎ ইকোনমি ও বিনিয়োগকারী সে যদি একটা কিছু সুযোগ সুবিধা পায় বা ভালো পায়, তার যদি ধারণা থাকে যে আমি এই ফ্যাসিলিটিস পাবো, তাহলে সে উৎপাদনে ফিরিয়ে আসবে, কর্মসংস্থান সৃষ্টি হবে,
কর্মসংস্থান সৃষ্টি হলে ওই লোক আমার আবার নতুন করে আমার কর দেওয়ার ব্যাপার পথ সৃষ্টি হবে। সেই কারণেই কিন্তু এই ছাড়গুলো দেওয়া হচ্ছে। এই ছাড়গুলো আপনি লক্ষ্য করে দেখবেন, আমি যতদূর জেনেছি বা আমাদের অন্যভাবে কথাবার্তা হচ্ছে, সেটা হচ্ছে ওই জায়গায় যেটা দিলে ওই বন্ধ কারখানা বা যে শিল্প উদ্যোগ নীতি পাচ্ছিছে না, যে আমাদের দেশে প্রচুর তরুণ আছে, তারা অনেক কিছু করতে পারে, কিন্তু তারে যদি আমি একটা সাপোর্ট দিতে পারি, হ্যাঁ, ওই যে আমরা আগের বছর ছিল 100 কোটি টাকা রাখা হয়েছিল নতুন উদ্যোক্তাদের জন্য, এই টাকা বাড়াতে হবে, বাড়িয়ে বহু লোকের কাজ দিতে হবে। কাজ দিলেই সে তখন সৃজনশীল হবে, কাজ হবে। সেই জন্য বেশ কিছু নতুন নতুন প্রোগ্রাম আসবে আর কি। এই হয়তো অনেকে খুচরো কাজ করতেছে, তাদেরকে বলা হবে তুমি এক জায়গায় হও, এক জায়গায় হয়ে তোমাকে আমি টেকনিক্যাল সাপোর্ট দেব, তোমার এই জিনিস তুমি এই যে বললা যে চামড়া আমি বিক্রি করতে পারলাম না, ফেলে দিলাম নদীতে, এই পরিস্থিতি তোমার যাতে না হয়, কিভাবে চামড়া তুমি বিক্রি করতে পারো বা করতে পারো, সেই জন্য একটা সিস্টেম করে দেবো। অর্থাৎ একটা ডিসিপ্লিন করে এনে একটা সৃজনশীল পথে আনতে হবে। কেউ যেন ওই শিল্প উদ্যোগ নিয়ে মাঝপথে যেয়ে ট্রেডিং লাইসেন্স নিতে যেয়ে তারপরে এই করতে যেয়ে ওখানেই পথেই মানে মাঝপথে যেন নদী হারিয়ে না যায়। নদীকে প্রবাহমান রাখতে হবে, ওর উৎসাহটাকে প্রবাহমান রাখতে হবে, ওকে সেই সাপোর্ট দিতে হবে। সেই সাপোর্ট দিতে যেয়ে হয়তো বেশ কিছু জায়গায় ছাড় দিতে হচ্ছে। এ ব্যাপারে এনবিআই কী বলে IMF-এর খুব কড়া শর্ত আছে। IMF তো এই শর্তগুলো দিয়েছিল 2023 সালে, তখন আমাদের অর্থনীতি একটা মানে মরমর অবস্থায় আর কি। তখন তারা বলছিল তৎকালীন সরকারকে বলছিল, আপনি যদি এই মরমর অবস্থা থেকে বাঁচাতে চান তাহলে আপনার এই জায়গায় ড্রাস্টিকে করতে হবে। তা সেটা 2023 সালের প্রেক্ষাপটে হয়তো ঠিক ছিল। আর যারা নিয়েছিলেন তারাও মনে করেছিলেন আমি থাকি কি না থাকি আমার এই সত্য দিয়ে 2023 পরে দুইবার সরকার পরিবর্তন হয়েছে। হ্যাঁ, কিন্তু তারপরে যখন এই যে দুইটা সরকার পরিবর্তন হলো, 24শে জুলাইয়ের আন্দোলন হলো বা এখন নতুন একটা সরকার আসলো, এর কাছে তো অর্থনীতি বাস্তবে তাকে ফেস করতে হবে। এখন সে যদি বলে IMF-এর কথা অনুযায়ী না কারুর আর কর রেওয়াজ দেওয়া হবে না, কথার বলছে, তারপরে আপনি এত ভর্তুকি দিতে পারবেন না, এই কথা তো আমার শোনা যাবে না। কারণ আমি এটা শুনলে তাহলে আমার অর্থনীতি বাঁচবে না। অর্থনীতি না বাঁচলে আমি সত্য মেনে কী করবো? I have to find out a way, যেটা শ্রীলঙ্কা করেছে। শ্রীলঙ্কা কিন্তু 2022 সালে কিন্তু এই IMF-এর এই নানান ধরনের মাঝে একেবারে পড়েই গিয়েছিল বলতে গেলে। তারপরে সে ওই আন্দোলনের পরে যখন ফিরে আসলো, তখন তারা ওই ডিসিশন নিল, IMF-কে বললো, বাবু দেখো তোমার এই সব শর্ত মেনে আমি আমার ইকোনমিকে বাঁচাতে পারবো না, আমি আমার ইকোনমিকে বাঁচাতে পারি এই ধরনের শর্ত দিয়ে আমাকে একটা বেল আউট প্ল্যান দাও। তারা $2.5 বিলিয়ন বেল আউট প্ল্যান নিয়ে তারা কিন্তু এখন যথেষ্ট, আমি মনে করি অনেকটা উঠে আসছে। আমাদেরও সেই ধরনের পদক্ষেপে যেতে হবে। IMF কবে 5 বছর আগে কি শর্ত দিয়ে রাখছে আর আমি সেইটা ফলো করতেই থাকবো, ফলো করতে গেলে তো আমার আমসালা দুটোই যাচ্ছে এখন। তো সেই জন্যই এই যে দৃষ্টিভঙ্গিগুলোর যে কথাটা বলছি, আমি ওই জন্যই বলছি যে এটা দৃষ্টিভঙ্গি পরিবর্তনের বাজার। এখানে আমাকে নিজে আত্মনির্ভরশীল হতে হবে, স্বাবলম্বী হতে হবে। কারণ আমি বৈশ্বিক যে পরিস্থিতি দেখছি তাতে যুদ্ধ বাঁধবে, ট্রাম্প সাহেবের আরও অনেক যুদ্ধ করার পরিকল্পনা থাকবে, আর তাতে আমার তেলের সরবরাহ, বিদ্যুতের সরবরাহ সব ডিসরাপ্ট হবে। এটা মনে করে আমাকে আমার নিজের দিকে তাকাতে হবে। অর্থাৎ সরকার কি এমন চিন্তা করছে যে আমাদের স্বনির্ভর হতে হবে এবং বিশ্বে যা কিছু হয়ে যাক না কেন আমার অর্থনীতি যেন ধরাছোঁয়ার বাইরে থাকে, আমার ইকোসিস্টেম যেন ঠিকভাবে চলতে পারে। 100% রাইট। সেই জন্য আপনাকেই আপনার পানির ব্যবস্থা করতে হবে। ওই কবে কে কোথার থেকে পানি দেবে না আমি কি সমস্যায় পড়বো তা না, আমার নিজের খাল বিল যা আছে আমি এইটাকে ব্যারেজ বানিয়ে যেভাবে হোক আমাকে আমার পানির ব্যবস্থা করতে হবে। আমাকে আমার যে সমস্ত বিদ্যুৎ এই কি বলে গ্যাস খনন বাকি আছে, যেখানে যা বাকি আছে আমার সেগুলো শুরু করতে হবে। বিষয়টাকে একদিকে কৃষি খাতটাকে সচল রাখা এবং পাশাপাশি বিনিয়োগ উন্নয়ন, দুই দিকের চিন্তা ভাবনাই কি সরকার করছে? বিষয়টা এরকম উৎপাদন কৃষজ পরিস্থিতিতে বা কৃষক পর্যায়ে এবং উৎপাদন হচ্ছে আমাদের শিল্প পর্যায়ে, দুই দিক থেকেই চিন্তা ভাবনা করছে এবং দুটোর ভিতরে একটা হলিস্টিক একটা সম্পর্ক থাকতে হবে। কারণ কৃষক কষ্ট করে, আমাদের কিন্তু জিডিপিতে বড় অবদান কিন্তু কৃষির। এখন সেই কৃষির জমির ধান যদি দেখা যায় যে ব্রিজ বানিয়ে আমি হাওরে ডুবিয়ে ফেলাচ্ছি, এটা না, এখান থেকে ফিরে আসতে হবে। আমি যদি দেখি যে কৃষিতে যে আমার সেচ লাগে, পানি লাগে, সেই পানি বিদ্যুতের উপর নির্ভরশীল, সেই বিদ্যুৎ তো আমি পাচ্ছি না, দাম বেশি। সুতরাং আমাকে ওকে ওই রিনিউয়েবল এনার্জি, সোলার প্যানেল দিতে হবে, অথবা ওই যে বললাম খাল কেটে পানির আধার তৈরি করে
ওকে যেন সেচের উপরে নির্ভরশীল না হতে হয়। এমনও হতে পারে যে ওর রাসায়নিক সার যেটা আমার আমদানি করতে হবে সেটাও আমার সমস্যা হয়ে যাচ্ছে, ওকে আমার তখন জৈবিক সার বা অন্যান্য ধরনের, আমি আবার বলছি টেকসই প্রযুক্তি, লাকসই প্রযুক্তি, হ্যাঁ, এটা করতে হবে, নিজেকে করতে হবে, নিজের দিকে নিজে তাকাতে হবে। স্বাবলম্বী না হলে আমি বাইরের প্রভাব থেকে আমি আমার অর্থনীতিকে আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে এই যে বাজারে আমরা দেখছিলাম যে গত 1 বছর যাবত মানুষের মধ্যে একটা চাপ সৃষ্টি করছে নিত্যপণ্যের দাম নিয়ে, দিন যাচ্ছে রাত যাচ্ছে এক একটা পণ্যের দাম বেড়ে যাচ্ছে, হুট করে বেড়ে যাচ্ছে। তো এই সব কিছু থেকে সরকার বা অর্থমন্ত্রী চিন্তা করছে যে অন্তত 60 প্লাস কিছু পণ্যের নিত্যপণ্যের দাম কমিয়ে আনা হবে এবং উৎসে কর কমিয়ে 0.5% করা হয়েছে। তো এটার ফলে বাজারে বা ভোক্তা পর্যায়ে বা বাজারে এটার প্রভাব কেমন পড়তে পারে? এটা প্রভাব দেখার জন্যও সরকারের খুব কড়া মনিটরিং ব্যবস্থা রাখতে হবে। আমরা দেখেছি অতীতেও হয়তো এটা শুল্ক কমাই দিলাম কিন্তু বাজারে তার প্রভাব পড়েনি, অর্থাৎ এই মধ্যস্বত্বভোগীরা আমার কাছ থেকে শুল্কের এটা নিয়েছে কিন্তু সে ওটা বাস্তবায়ন করে নাই। এখানে যেমন আমি 2008 সালের একটা বাস্তব উদাহরণ কথা বলি, ভোজ্য তেল কোম্পানি আমদানিকারকরা তারা এসে বললেন যে স্যার এই দেশে তো এই ভোজ্য তেলের দাম খুব বেড়ে যাচ্ছে, তো ওখানে আপনি 15% ভ্যাট নেন, ওইটা ভ্যাটটা আপনি উঠাই দেন, দিলে স্যার ইয়ে হবে। তা আমি তখন অনেক কথাবার্তার পরে বললাম তাহলে আমার এখানে 150 টাকার স্ট্যাম্পে লিখে দিয়ে যান যে আমি আজকে যদি 15% ভ্যাট কমাই, যে ভোজ্য তেল তখন ওই 5 লিটারের এটা ছিল 300 টাকা, তাহলে এখান থেকে তাহলে 15% কমে যাবে, হ্যাঁ 245 টাকায় হবে, 3×45 তো তার মানে 255 টাকায় বিক্রি হয়, আমার লিখে দিয়ে যান। অর্থাৎ আমি যে এটা করটা শুল্কটা যে ইয়ে করলাম কার জন্যই করলাম, ওই জনগণের জন্যই তো করলাম। দে উইল স্যাক্রিফাইস দিস 15% অফ ট্যাক্স, কারণ এই টাকা নিয়েই তো আমি তাকে হেল্প করতাম, তা আমি এই হেল্প করবো না, 15% আমি আর নেব না, তাহলে 15% রিলিফ তো ওনার পেতে হবে। ওই যে পেটে খেলে পিঠে সয় কথাটা, তো দেন ও তখন বলে স্যার আমরা তো জিনিস বিক্রি করি না, ও পথে যদি কিছু করে, অর্থাৎ সে দায়িত্ব নিল না। তা সেই জন্যই এখানে পয়েন্ট হবে আমি যে 60টা এর যে শুল্ক কমাচ্ছি ওই আমার প্রান্তিক আমার ওই দ্রব্যমূল্যর মানে উপশমের জন্য, যাতে আমার লোকেরা কিনতে পারে, আমরা সবাই কিনতে পারি। অর্থাৎ সেইটা যদি ইমপ্লিমেন্ট না হয়, আমি কমালাম কিন্তু জিনিসপত্রের দাম সেইভাবে থেকে গেল, এই টুইস্ট যাতে না করতে পারে, এর মধ্যস্বত্বভোগীরা যাতে ঝামেলা না করতে পারে, সেই জায়গায় সরকারের অর্থাৎ সরকারকে শক্ত হাতে বিষয়গুলো নিয়ন্ত্রণে আনতে হবে সকলের স্বার্থে। আবার বলছি এটা সরকারের নিজের স্বার্থে না, সকলের স্বার্থে, এবং সকলের সহযোগিতা প্রয়োজন হবে। আমি কথাটা আবার বলে দিচ্ছি, আপনি এখানে এ করে নিলেন, আবার ওদিকে আপনি সিন্ডিকেট করে আপনি চান্দা তুলতে থাকলেন পথে পথে, তাকেও দায়িত্বশীল হতে হবে। অর্থাৎ অন্তত বাজারগুলো থেকে, নিত্যপণ্যের বাজার থেকে রাজনৈতিক হস্তক্ষেপটা সরিয়ে নেওয়ার চিন্তা ভাবনা মনে হয় করা উচিত। পরের ঘন্টায় আবারও আপনার সঙ্গে আমরা যুক্ত হব, আমাদের হাতে সময়ের কিছুটা স্বল্পতা রয়েছে। দর্শক, আজকে বাজেট উত্থাপন হবে সংসদে এবং সেই বাজেট নিয়ে, বাজেটের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করছিলেন জাতীয় রাজস্ব বোর্ড NBR এর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। দর্শক, আমরা আবারও পরের ঘন্টায় যুক্ত হব বাজেটের বিভিন্ন নতুন খবর নিয়ে এবং আমাদের আমন্ত্রিত অতিথির সঙ্গে আমরা বিস্তারিত আলোচনা করব। তবে এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি মূল স্টুডিওতে, সেখানে আছেন আমাদের সহকর্মী ফারদিন খান। তামজিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা আমাদের বাজেটের আয়োজনে ছিলাম এবং যে আলোচনা চলছিল আমি নিশ্চিত আপনারাও নিশ্চয়ই বাজেট সম্পর্কে অনেক কিছুই জানতে পেরেছেন এবং উপকৃত হয়েছেন। স্টার নিউজ লাইভে এখন একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর। দর্শক, আবারও আমন্ত্রণ স্টার নিউজ লাইভে। দর্শক, বিরতির আগে আমরা বিস্তারিত আলাপ আলোচনা শুনছিলাম বাজেট বিষয়ে এবং সেখানে এক্সপার্টরাও যুক্ত হয়েছিলেন এবং আমাদের তরফ থেকেও নানা ধরনের বিচার বিশ্লেষণ এবং তুলনামূলক যে বিশ্লেষণগুলো সেগুলো আমরা শুনছিলাম। কিন্তু এই পর্যায়ে আমরা যেটি করতে চাই, নতুন সরকারের প্রথম বাজেট আজ, আপনারা নিশ্চয়ই জানেন, এবং বাজেট ঘিরে এক্সপার্টদের যতই মতামত থাকুক না কেন, একদম সাধারণ যারা এই দেশের নাগরিক, তাদের ভাবনাটা কি সেটি আমরা জানার চেষ্টা করব। এই মুহূর্তে রাজশাহী এবং রংপুর থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হবেন। রাজশাহী থেকে জিয়াউল গনি সেলিম এবং রংপুর থেকে মাহমুদ রাফিন। শুরুতেই রাজশাহীতে যেতে চাই, সেখানে সেলিম আমাদের সঙ্গে যুক্ত আছেন। সেলিম, আপনার মাধ্যমে একটু
রাজশাহীর যারা সাধারণ জনগণ তাদের বাজেট ভাবনা সম্পর্কে জানতে চাই, কি তাদের প্রত্যাশা, কি তাদের দুশ্চিন্তা। আসলে নতুন সরকারের এই প্রথম বাজেট, এই কারণে সাধারণ মানুষের প্রত্যাশাও কিন্তু আকাশ ছোঁয়া। তার প্রত্যেকে চাই আসলে নিজেদের জীবনযাপনের মান উন্নয়ন করতে। প্রত্যেকেরই প্রত্যাশা যে কোন জিনিসের আসলে দাম কমছে, দাম বাড়বে এটা গতানুগতিক বাংলাদেশের একটি ধারা, কিন্তু কোনটির দাম কমছে এটি কিন্তু মানুষের একটা প্রত্যাশার জায়গা এবং একটি জানার আগ্রহ। এর বাইরে আপনাকে জানিয়ে রাখি যে রাজশাহী যেহেতু বলা হয় শিক্ষানগরী, রাজশাহীতে কিন্তু শিক্ষা উপকরণ, শিক্ষা ব্যবস্থাপনা, শিক্ষার যে গবেষণা আছে কার্যক্রমে, সেগুলোর ক্ষেত্রে বিশেষ করে বিশেষ বরাদ্দ দেওয়ার জন্য দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। এর বাইরে রাজশাহীর সবচেয়ে যেটি বড় চ্যালেঞ্জ সেটি হচ্ছে শিল্প এবং কর্মসংস্থান। আপনি জানেন যে বেসরকারি খাতে কিছু শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে, কিন্তু সরকারি যেগুলো বড় বড় শিল্প কলকারখানা আছে, বিশেষ করে রাজশাহী জুট মিল, সুগার মিল, টেক্সটাইল মিল, এই জাতীয় যে কলকারখানাগুলো আছে সেগুলো বন্ধ। এই কারণে বিপুল সংখ্যক জনগোষ্ঠী কিন্তু বেকার আছে। তারা চান প্রত্যেকের কর্মসংস্থানের ব্যবস্থার দিকে এবার বাজেটে বরাদ্দ থাকবে, এটি তারা বলছেন। এর বাইরে আপনি জানেন যে রাজশাহীর আম কিন্তু সারা দেশে কিন্তু খ্যাতি জড়িয়েছে। আম শিল্পকে কিভাবে কাজে লাগানো যায় সেই ক্ষেত্রে তারা কিন্তু বরাদ্দ চান কৃষকরা, বিশেষ করে এই অঞ্চলে পানি সংকট, বরেন্দ্র অঞ্চলে সেই পানি সংকট ব্যবস্থাপনার ক্ষেত্রে বাজেটে বরাদ্দ কতটুকু থাকছে সেদিকে তাকিয়েছেন। সেলিম, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা রংপুরেও যুক্ত হব, রংপুরে মাহমুদ রাফিন আমাদের জন্য অপেক্ষা করছেন। রাফিন, রংপুরের সাধারণ জনগণের কি প্রত্যাশা রয়েছে বাজেট সম্পর্কে? বিএনপি সরকারের এটি প্রথম বাজেট। সেই বাজেটকে কেন্দ্র করে কিন্তু উত্তরাঞ্চলের মানুষ, বিশেষ করে রংপুর বিভাগের মানুষের কিন্তু প্রত্যাশা অনেক বেশি। বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনাকে কেন্দ্র করে তিস্তা পাড়ের মানুষ, বিশেষ করে রংপুরে যে 5টি জেলা রয়েছে তিস্তা বিধৌত, এই 5 জেলার মানুষ তারা কিন্তু দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসছে যাতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হয়। কারণ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে কিন্তু রংপুর বিভাগের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন হবে। রংপুরের মানুষের যে দীর্ঘদিনের দুঃখ, সেই দুঃখ দুর্দশাটি ঘুচবে। কারণ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ফলে কিন্তু এই তিস্তার যে 2 পাড় আছে সেই 2 পাড়ে শিল্পায়ন গড়ে উঠবে, সোলার সিটি, বিভিন্ন কলকারখানা গড়ে উঠবে। এছাড়াও কিন্তু সৌর বিদ্যুৎ যে বিদ্যুতের ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু গড়ে ওঠার কথা রয়েছে। কারণ এই প্রকল্পগুলো ইতিমধ্যেই সরকার হাতে নিয়েছিল। এই তিস্তা মহাপরিকল্পনার পাশাপাশি কিন্তু রংপুর বিভাগের যে 8 জেলা, এই 8 জেলার সবচেয়ে বড় সমস্যা কর্মসংস্থান। কারণ এই রংপুর বিভাগের 8 জেলায় কিন্তু ভারী কোনো শিল্প কলকারখানা তেমন নেই। যেগুলো রয়েছে সুগার মিল, জুট মিল, সেগুলো কিন্তু প্রায় বন্ধ। এছাড়া নীলফামারীর সৈয়দপুরে গ্যাস সংযোগ দিয়েছিল, সেই গ্যাস সংযোগ সেখানে আসলেও কিন্তু এই গ্যাস ব্যবহার করার সুযোগ থাকছে না। ফলে ভারী কোনো শিল্পায়ন এই রংপুর অঞ্চল হয় না। কৃষিভিত্তিক ধন্যবাদ রাফিন। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রাজশাহী থেকে জিয়াউল গনি সেলিম এবং রংপুর থেকে মাহমুদ রাফিন। তারা আমাদের জানাচ্ছিলেন রাজশাহী এবং রংপুরের সাধারণ জনগণের বাজেট নিয়ে প্রত্যাশা। এই ছিল স্টার নিউজ লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমি ফারদিন খান ছিলাম আপনাদের সঙ্গে।